গঠনতান্ত্রিক কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মধ্যে আপনারা ছাত্ররা, তরুণরা যদি এই বিপদ থেকে দেশকে উদ্ধার করতে চান, আপনারা জেলায় জেলায় গিয়ে যেটা করছেন এবং একটা সাংগঠনিক ফোরাম করছেন, ভালো কথা, আমি এটার পক্ষে। কিন্তু জেলায় গিয়ে দয়া করে ঝগড়া করবেন না। জেলায় গিয়ে আপনাদের প্রথম কাজটা হবে যে জনগণের সঙ্গে বসা এবং নতুন গঠনতন্ত্র প্রণয়নের তাদের যে ইচ্ছা এবং অভিপ্রায়, এটা বোঝার চেষ্টা করা। এটা আমাদের প্রথম কাজ। এটা খুব ভালো করে বুঝতে হবে জনগণ কি চায় আসলে। করতে গিয়ে তার যত রকম মন্ত্রী পরিষদ আছে সকলকে জেলায় জেলায়, উপজেলায় উপজেলায়, বিভিন্ন জায়গায় পাঠিয়ে তাদের উচিত ছিল জনগণের অভিপ্রায় আর সেখান থেকে গ্রহণ করা এবং জনগণের সঙ্গে কথা বলা। জনগণের ইচ্ছা, জনগণ কি চেয়েছে, জনগণ কি জন্য জীবন দিল, এটা তাদেরকে জানানো। তাহলে আমরা এই যে আইনি ব্যাপারগুলো, তারা কি কি বলবেন, সাংবিধানিক ধারাবাহিকতা দেখবেন, এগুলো বলবে ডক্ট্রিন অফ নেসেসিটি, ওগুলা খুব গুরু গম্ভীর ভাষায় বলবে। এগুলো কিন্তু কিচ্ছু, কিন্তু এটা ভুয়া। আমি আগে বলে দিচ্ছি এটা ভুয়া। গণ অভ্যুত্থান পরে এইসব কথা বলার কোনো যুক্তি নেই। এবং এটা যখনই বলবে, এই বলার মানে হলো সংবিধানের নামে জনগণের অভ্যুত্থান, জনগণের অভিপ্রায়কে দাবিয়ে দেওয়া, প্রতি বিপ্লব ঘটানো। এই জন্য আমি এটাকে বলছি একটা সাংবিধানিক প্রতি বিপ্লব। এই সাংবিধানিক প্রতি বিপ্লব থেকে আমরা কি করে আগামী দিনে আমরা যেভাবে অগ্রসর হব, এটা আমাদেরকে খুবই গভীরভাবে আমাদেরকে ভাবতে হবে। এখন আমি আরও যে ব্যাপারটা আপনাদেরকে বিশেষভাবে বলবো, কিছু কথা আমি অন্যান্য সবাই বলেছি, আমি রিপিট করবো না, তুষার অনেক কথা বলেছে। আপনারা মনে রাখবেন, গঠনতান্ত্রিক কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মধ্যে আপনারা ছাত্ররা, তরুণরা যদি এই বিপদ থেকে দেশকে উদ্ধার করতে চান, আপনারা জেলায় জেলায় গিয়ে যেটা করছেন এবং একটা সাংগঠনিক ফোরাম করছেন, ভালো কথা, আমি এটার পক্ষে। কিন্তু জেলায় গিয়ে দয়া করে ঝগড়া করবেন না। জেলায় গিয়ে আপনাদের প্রথম কাজটা হবে যে জনগণের সঙ্গে বসা এবং নতুন গঠনতন্ত্র প্রণয়নের তাদের যে ইচ্ছা এবং অভিপ্রায়, এটা বোঝার চেষ্টা করা। এটা আমাদের প্রথম কাজ। এটা খুব ভালো করে বুঝতে হবে জনগণ কি চায় আসলে। বা আমরা কোনো মৌলিক, খুব বড়, খুব রেভলিউশনারি কিছু করার জন্য আমাদের সমাজ কি তৈরি, নাকি আমাদের সমাজকে আরও একটু দীর্ঘকাল এডুকেট করতে হবে, প্রচার করতে হবে, আরও তর্ক বিতর্ক করতে হবে। আমি সে তর্ক বিতর্ক করার জন্য তৈরি, অসুবিধা নেই। যদি সমাজের চিন্তার সে অভাব থাকে, সে চিন্তার অভাব না মিটিয়ে আপনি জবরদস্তি কিছু করতে পারবেন। আপনার গণ অভ্যুত্থান ও গঠন বা সংবিধান ও গণতন্ত্র, এগুলো আমরা লিখেছি বলে আজকে আপনারা সব টেলিভিশনের লোকজন আমার সামনে এসে কথা শুনছেন, আমি কিছু কথা বলতে পারছি। আমাকে তো গত প্রায় 17 থেকে 20 বছর কথা বলতে দেওয়া হয় নাই, শেষে দেয় আমাদের সন্তানরাই ভুল করেছে। আজকে আমরা ম্যাজিস্ট্রেসি দিতে হচ্ছে সেনাবাহিনীকে, আর সেখানে থাকার দরকার ছিল তরুণরা। পুরো রাষ্ট্র পরিচালনায় সমাজের সর্বস্তরে তাদের থাকবার কথা ছিল, তারা উঠে এসেছে, তাদেরকে জনগণ নেতৃত্বে বসিয়েছে। এই ঘটনাটা কিন্তু ঘটে নাই। ঘটনা যেহেতু ওই যে শুরুতে আমি বলেছি, বুদ্ধিজীবিতার প্রতি, জ্ঞানের প্রতি কোনো শ্রদ্ধা নেই। জ্ঞানের প্রতি শ্রদ্ধা না থাকলে তো হবে না রে ভাই। এখন এরপর আমরা কি কি শব্দগুলো আমরা একটু বুঝিয়ে বলি। একটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, আমরা ব্যবহার করি না, কথায় কথায় বলি অন্তর্ভুক্তি। কাকে অন্তর্ভুক্ত করবেন? কাকে অন্তর্ভুক্ত করবেন? আপনি কি ফ্যাসিস্টকে অন্তর্ভুক্ত করবেন? তাহলে অন্তর্ভুক্তিমূলক কথাটা কিন্তু বিভ্রান্তিমূলক। কথাটা হতে হবে যে আমাদের এখন অবশ্যই মতাদর্শিক লড়াই, সাংস্কৃতিক লড়াইটা করতে হবে জোরের সঙ্গে। এই সাংস্কৃতিক লড়াই চালাবার ক্ষেত্রে রাষ্ট্র যেন নিজের পক্ষে আমাদেরকে একটা পাহারা দেয়। এই লড়াইটা চালাতে হলে আমাদের সমাজে বহু পশ্চাৎপদ চিন্তা, ধর্ম সম্পর্কে বহু অন্ধকারাচ্ছন্ন চিন্তা ভাবনা আমাদের সমাজে রয়ে গেছে। এটা কিন্তু আমরা সমাধান করতে পারি নাই। ফলে আমাদের লম্বা একটা বুদ্ধিবৃত্তিক, লম্বা একটা সাংস্কৃতিক লড়াই আমাদেরকে চালাতে হবে। এবং সে চালাতে গেলে আমাদের সকলকে, আমাদের একটু লেখালেখি করি, আমাদেরকে সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন গঠনতন্ত্র নিয়ে কি চিন্তা আমরা শুরু করবো না? হ্যাঁ, করবো। আমি মনে করি সেটা শুরু করতে হলে আমাদেরকে প্রথমত কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় লাগে। যে কোনো গঠনতন্ত্রের মৌলিক বিষয় লাগে। সেটা হলো 1 নম্বরটা যেটা লাগে যে আমরা এই কীভাবে আমাদের সংবিধানে আমরা কি কি জিনিস থাকবে,
কি কি জিনিস সম্পর্কে আমরা সচেতন হব। প্রথম হলো ঔপনিবেশিক চিন্তা ভাবনা থেকে মুক্তি। ঔপনিবেশিক কি যত রকম কাঠামো, রাষ্ট্রের যত রকম আইন ইংরেজের আমল থেকে আমরা বহন করে আনতেছি। তার মধ্যে রয়েছে এই যে পার্লামেন্টারি ব্যবস্থা, আমরা সকলে মনে করি এটা হলো একমাত্র রাষ্ট্রের ফর্ম ধরন, এর জন্য নাও হতে পারে। আচ্ছা, আমরা প্রেসিডেন্সিয়াল ফর্মের সরকার হলে কী সমস্যা? তার জনগণকে তো এইটাও বলবো যে হতে পারে প্রেসিডেন্সিয়াল ফর্মের সরকার, হতে পারে না? কীরকম জনগণ চায়, রাষ্ট্রের রূপটা কীরকম হবে, আমরা কোথাতে, বা আমাদের নিজেদের দেশে এমন কোনো ঐতিহ্য আছে কিনা। আমরা একটা গ্রাম সভ্যতা, আমাদের সমাজগুলো কি আলাদা, নদী আলাদা করে দিয়েছে। এক একটা গ্রাম অর্থনৈতিকভাবে এমনকি প্রশাসনিক আইনিভাবেও প্রায় স্বাধীন, গ্রামগুলো প্রায় স্বাধীন। এভাবে কিন্তু আমাদের এখানকার সংস্কৃতি গড়ে উঠেছে। তাহলে আমাদের এখানে কেন একটা ডিসেন্ট্রালাইজ একটা স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠল না কেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এখনই করতে হবে। আমাদের আগামী দেশের যে গঠনতন্ত্র, যে সরকারি রূপ আমরা কল্পনা করব, তার কিন্তু কেন্দ্রীয় প্রশ্ন হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশনে মানে ছোট ছোট যেসব জেলা উপজেলা আছে এদেরকে নিয়ে একটা ছোট ছোট প্রশাসনিক এবং গঠনতান্ত্রিক কেন্দ্র, রাষ্ট্র এক জায়গায়, এবং তারা নিজেরা স্বাধীন, ইকোনমিক ইস্যুতে তারা স্বাধীন, প্রশাসনিক ক্ষেত্রে তারা স্বাধীন, আইনের ক্ষেত্রে তারা স্বাধীন। এরশাদ সাহেব একবার ডিসেন্ট্রালাইজ করতে চেয়েছিল আদালতকে, এটা আমরা কিন্তু কাজ করতে পারি নাই। দেখা গেছে তার উদ্দেশ্য ভালো ছিল না, ফলে এটা কাজ করে নাই। কিন্তু আদালতকে থাকতে হবে জনগণের কাছে, তো কী করে নেব? এই যে বিভিন্ন রকম ইস্যু আমাদের নিয়ে আমরা ভাবতে পারবো এবং এটা নিয়ে আমরা অগ্রসর হব। বিচার বিভাগের স্বাধীনতা কথাটা বলা সহজ, বিচার বিভাগের স্বাধীনতা কথাটা বলা সহজ। 1/11 সরকার বিচার বিভাগের স্বাধীনতা আনবে বলে মিলিটারি কায়দা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা করতে চেয়েছিল, এটা হয় নাই, উল্টাটা হয়েছে। দেখছেন না আপনারা, উল্টাটা পেয়েছেন আপনি। ফলে বিচার বিভাগের স্বাধীনতা কি করে আমাদের মতন দেশে আমরা রাখবো, আমরা কায়েম রাখবো, এটা আমাদেরকে ভাবতে হবে। মানবিক এবং সামাজিক ন্যায় বিচারদেরকে অত্যন্ত আন্তরিকভাবে এটা আমাদেরকে ভাবতে হবে। তো আমি কথা বাড়াবো না, আমাদের বলতে অনেক কথা আমি বলতে পারবো। আমি আপনাদের কাছে অত্যন্ত কাতরভাবে বলবো একটা কথা, সেটা হলো এই যে আমরা নতুন সংকটের মধ্যে পড়েছি। এবং তরুণদেরকে বলবো এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের অনেক বেশি বুদ্ধিবৃত্তিকভাবে এবং চিন্তাকে অনেক বেশি সজীব রাখতে হবে এবং সহনশীলভাবে সমাজকে আমাদের এগিয়ে নিতে হবে। সেই সহনশীলতার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে আমাদের সঙ্গে নিতে হবে, তাদেরকে অ্যান্টাগোনাইজ করে। দেখুন, ছাত্ররা একটা নাগরিক কমিটি করেছে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল এটাকে সন্দেহের চোখে দেখছে। কেন? তারা মনে করে তোমরা নাগরিক দল করো, অসুবিধা কি, কিন্তু তোমরা কিংস পার্টি হয়েও না। মানে এই সরকারের সুবিধা নিয়ে তোমরা আরেকটা কিংস পার্টি বানাবে, এটাই তো প্রত্যাশা। তো ছাত্রদের কিংস পার্টি পড়ার দরকারটা কি? আমি মনে করি এখন যেটা দরকার সেটা হলো একটা বিপুল বুদ্ধিজীবী আন্দোলন এবং সংগ্রাম। এই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের চিন্তার পরিবর্তন এবং চিন্তার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরি করা, যে ভিত্তি অস্বীকার করা কারো পক্ষে সম্ভব হবে না। এবং সেই ভিত্তিটা যদি আমরা তৈরি করতে পারি, পৃথিবীর কোনো শক্তি নাই একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার বা আমাদেরকে অর্জন করবার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে
তারা এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল। তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা। changetv.press এক ফোঁটা হলুদও নেই।